স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। নতুন ভ্যাট কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের সমন্বয়হীনতা ও অদক্ষতা জনমানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভ্যাট কর নিয়ে বিএনপির অবস্থান শীর্ষক সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভ গুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভ গুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল। আর সরকারের নীতিমালা প্রণয়নে জনগণের কথা বিবেচনা করা দরকার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে খরচ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অধিকন্তু বাজেটে এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। বিএনপি মহাসচিব আরো বলেন, নতুন আরোপিত ভ্যাট কর অবিলম্বে প্রত্যাহার করে দেশের এমন পরিস্থিতিতে দরকার জবাবদিহিমূলক সরকার। বর্তমানের প্রেক্ষিতে এবং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত অর্থের আইনানুগ ব্যবহার, কালো টাকা উদ্ধার, পরোক্ষ কর বাড়ানো সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত, কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। আমাদের কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি কখনো আপনার চর্চাই হয়নি, গণতন্ত্রও চর্চা হয়নি, এটা বড় ঘাটতি রয়ে গেছে। আমরা গণতন্ত্রকে চর্চা করার চেষ্টা করি, দেখি তার মধ্যে দিয়ে ফলাফলগুলো বেরিয়ে আসতে পারি কিনা, আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা। থ্যাংক ইউ। প্রফেসর সোবান একটি প্রশ্ন উত্থাপন করতে চাচ্ছেন, প্লিজ। স্যার। Alamgir, I would not be in such a hurry to want to go into office because you will. চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আওয়ামী লীগ সরকার পতনের 5 মাস পার হলেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে ছাত্রদল। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরুতে এ কথা বলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জুলাই আগস্টে ছাত্রলীগের যেসব নেতাকর্মী প্রথম সারিতে থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। দুপুরের পর থেকে ঢাকা মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে। এ নিয়ে বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল। অনেক কথা বলবো তার সাথে। ইকবাল, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শুধু কি ছাত্রদলের নেতাকর্মীরাই আছেন, আর এই মুহূর্তে কোন কোন নেতাকর্মী বক্তব্য দিচ্ছেন, আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিংবা কেন্দ্রীয় আর কেউ দলের নেতারা উপস্থিত হবেন কিনা?
ছাত্রদলের আয়োজনে মার্চ ফর জাস্টিস নামের যে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে এখন কিন্তু শহীদ মিনারে এসে শেষ হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু ছাত্রদলের যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য দেওয়া শুরু করেছেন। মিছিলটি কিন্তু হচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ মোড় হয়ে টিএসসি হয়ে কিন্তু শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়। সেখানে কিন্তু এখন কিন্তু যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন সেখানে কিন্তু একটি কথাই বারবার উঠে আসছে যে গেল 15 বছর যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গাতে হচ্ছে সাধারণ মানুষের এবং শিক্ষার্থী এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপর নিপীড়ন, দমন এবং নির্যাতন এবং হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। তাদেরকে কেন এখনো আইনের আওতায় নিয়ে আসা হয়নি? এই 5ই আগস্টের পর 5 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা এই হত্যা গুমের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। এটিকে তারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন এবং এখানে কিন্তু দুপুরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটি রয়েছে সেখানে রাজধানীর ঢাকা মহানগর এই আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জওহরলাল বিশ্ববিদ্যালয় সব সহ এইখানে কিন্তু উপস্থিত হয়েছেন। এখন কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এই মুহূর্তে বক্তব্য রাখবেন। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাব। সামনে সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালন সহ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সহ সাধারণ সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক সদস্য শামসুল আলমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক জহিরুদ্দিন। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ অংশ নেন বিশিষ্টজনরা। বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এছাড়া জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব রয়েছে এখনো। আমরা যদি এখানে আউটপুটটা ধরে রাখতে না পারি ফর এনার্জি এবং অন্যান্য ডিসরাপশনের কারণে, আমরা কিন্তু সেই এক্সটার্নাল সেক্টর যে পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটার অ্যাডভান্টেজ নিতে পারবো না। তাদের ঘন ঘন মেজাজের পরিবর্তন একটা বড় কারণ হয়েছে, যেটা বহির্বাজারে মুদ্রা বাজারের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। লাস্ট 15 ইয়ার্স আমরা যে পরিমাণে ট্যাক্সেশন আমাদের উপরে চাপি দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য না, বরং যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে সেই মানুষগুলোর মানে ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সো ইটস ভেরি সরি টু সে যে গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি। ব্যবসা বাণিজ্যের দুরবস্থা তুলে ধরে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। There are international prescriptions that do not work for Bangladesh. We have seen, our energy advisors said, push back against the energy price rise. Yes, it's right. এখন আমরা এফোর্ড করতে পারবো না। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান।
আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। রাজনীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ইনইকুয়ালিটি বিল করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে বলেও জানান উপদেষ্টা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় জুলাই হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রতিবেদন দিতে পারেনি জাতিসংঘের তদন্ত দল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব তথ্য দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জুলাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন বিশেষ গুরুত্বের। অন্তর্বর্তী সরকারের আহ্বানে কয়েক দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থা থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কথা জানা যায়। ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাই নির্দিষ্ট সময়ে তা দিতে পারেনি তদন্ত দল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মানবাধিকার লঙ্ঘনের আসল সত্য জানতে দোষীদের বিচারের মুখোমুখি করতেও এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো মানবাধিকারটা লঙ্ঘিত হয়েছে। কাজে সেই বিবেচনায় আমি মনে করব যে সরকারের দিক থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টাতে মনোযোগী থাকা বাঞ্ছনীয়। প্রেক্ষাপট কি ঘটলো এবং কারা দায়ী সেগুলো সুনির্দিষ্টভাবে কিন্তু আপনার ডকুমেন্ট করে তৈরি করতে হবে। এবং তাদেরকে যদি আমরা তথ্যপত্র দিয়ে সহায়তা না করতে পারি তাহলে তো জিনিসটা সামনে এগোবে না। একটা রিপোর্টের উপর যেন ভিত্তি না করা হয় এবং একাধিক রিপোর্ট যেন চিন্তা করা হয়। কারণ হচ্ছে যে জিনিসটা হলো ইতিহাসের একটা অংশ হিসাবে এটা থাকবে। আমি মনে করি যারা ইতিহাস বা যারা রাজনীতি করবেন তাদের জন্য সুবিধা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন গত সপ্তাহেই জাতিসংঘকে সব তথ্য দেয়া হয়েছে। তবে তারা কবে প্রতিবেদন দেবে সে সময়সীমা জানানো যাচ্ছে না এখনই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কীরকম সময় লাগবে সেই রকম কোনো তথ্য তারা আমাদের কাছে দেয়নি। সুতরাং কোনো টাইমলাইন এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করতে পারছি না। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। সব তথ্য দেয়া হয়েছে কিনা সে বিষয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। কারাগার থেকে জামিন ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিএনপি এবং জামায়াত নেতার সাথে চুক্তি হয় 15 লাখ টাকায়। প্রথমে 50,000, পরে নগদ 10 লাখ টাকা দেওয়া হয়। টাকা বুঝে নেন কেন্দ্রীয় বিএনপির সাবেক এক নেতার বড় ভাই। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। 10 লাখ টাকা নেওয়ার ভিডিও ডিবিসি নিউজের হাতে এসেছে। জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ নুরুদ্দিন সীতাকুণ্ড উপজেলার কর্নেলহাট সিরিয়া এলাকার বাসিন্দা। গেল 12 জানুয়ারি মিরসরাই জোরারগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নুরুদ্দিনকে জামিন ও মামলা থেকে বাদ দিতে গত 14 জানুয়ারি তার স্ত্রী ফারহান আক্তারের সাথে বৈঠক করেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা জয়নাল আবেদিন ও কর্নেলহাট বিএনপির এক নেতা। আরে আমি তো জানি না, তুমি ভিডিওতে নুরুদ্দিনের স্ত্রীকে হুমকি ও শাসাতে দেখা যায় দুজনকে। এখন আপনি যে সত্য সবাই কোনো কাজ করতে চান, আমরা জামাই 12 বছর বাড়ি দিত না, আমরা স্টাবে লিখিত জামা। পরে দুই ব্যক্তি সাক্ষ্য নিয়ে 15 লাখ টাকা চুক্তি হয় উভয় পক্ষের। জয়নাল আবেদিন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব লায়ন ইসলাম চৌধুরীর বড় ভাই নুরুদ্দিনের স্ত্রীর কাছ থেকে নগদ 10 লাখ টাকা নেন। সেই টাকা গুনে নিতেও দেখা যায় তাকে। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের মামলা না হওয়ার আশ্বাস দেন। জামিন পাওয়ার পর 4.5 লাখ টাকা দেওয়ার চুক্তি হয়। আল্লাহ দিয়ে আরো যদি বাঁচার হ্যাঁ তোরা যদি বাঁচা আর জীবনের সম্পর্ক ইয়ের ব্যবস্থা করি। মোমিন সাহেব আর এখন আসলাম যদি বড় ভাই ডিল করতেছে, উনি সাক্ষর দিয়ে টাকা নিচ্ছে, ভালো মন্দ উনি বুঝবে।
4 দিন কারাভোগের পর গত 16 জানুয়ারি জামিনে মুক্তি পান ক্যাপ্টেন নুরুদ্দিন। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে চাঁদাবাজি, দখলদারি, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে জামায়াত ইসলামের যুদ্ধ চলবে। দেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ 15 বছরে জামায়াতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, খুন, গুম, জুলুম, নির্যাতনের মহা তাণ্ডব চালিয়েছে। সেই অবস্থা আর ফিরে আসতে দেওয়া হবে না। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে জামায়াত ইসলাম জাতি গঠন করতে চায় বলেও জানান দলটির আমির। জুলাই আন্দোলনে শহীদদের কোনো দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না জামায়াত ইসলাম। সবসময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। গত 15.5 বছর বিশেষ করে জামায়াত ইসলামের 2 জন আমির সহ 1 জন সেক্রেটারি জেনারেল সহ 3 জন নায়েবে আমির সহ 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। সকালে শূন্য রেখায় দফায় দফায় 2 দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন 59 বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকরা গাছ কাটলে তাতে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিক্রিয়া দেখালে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ফসল কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। ককটেল বিস্ফোরণও শব্দের শোনা যায়। এই ঘটনায় আতঙ্কে সীমান্তে বসবাসরতরা। মাঘের শুরুতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাবুর সাধারণ মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন হাওর পাড়ের বড় চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। এতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের উপস্থিতি সড়ক মহাসড়কে কম ছিল। অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন। অন্যদিকে চুয়াডাঙ্গায় গেল 1 সপ্তাহ ধরে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সকালে সূর্যের দেখা মিললেও হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে সকালেই কাজে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রিন ডট লিমিটেড এর ডিলার মিট প্রোগ্রাম। ওয়াটার বার্স লিমিটেড সাভারের বেলমা ফ্যাক্টরিতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ডিলার মিটে সারা বাংলাদেশের 3 শতাধিক ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন ও ওয়াটার পিউরিফায়ার ব্যবসায়ীরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডিএম জাহিদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর নার্গিস সুলতানা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেয়া ব্যবসায়ীগণ সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদানে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর পার্টনার্স টুগেদার 2025 শীর্ষক সম্মেলন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এতে সারা দেশের ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় 1000 ব্যবসায়িক অংশীদার সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
মালয়েশিয়ায় আজ পর্দা উঠল অনূর্ধ্ব ১৯ নারী টি-20 বিশ্বকাপের। উদ্বোধনী দিনে নেপালকে 5 উইকেটে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে বাংলাদেশ। টসের আগে ব্যাট করে মাত্র 52 রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে 40 বল হাতে রেখে তা টপকে যায় বাংলাদেশ। শুরু থেকে জুনিয়র টাইগ্রেস বোলারদের তোপের মুখে পড়ে নেপাল। 2 ব্যাটার বাদে আর কেউই ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা। 10 ব্যাটারের 5 জনই হয়েছেন রান আউট। শেষ পর্যন্ত মাত্র 52 রানে গুটিয়ে যায় তারা। জবাবে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশও। পাওয়ার প্লের আগে হারা 3 উইকেট। দলের হয়ে সর্বোচ্চ 16 রান করে সাদে ইসলাম। সুমাইয়ার ব্যাট থেকে আসে 12 রান। শেষ দিকে আফিয়ার অপরাজিত 9 রানে 5 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলাদা পরিকল্পনা নেই লেগ স্পিনার রিশাদ হোসেনের। বল ও ব্যাটে নিজের সামর্থ্য অনুযায়ী দলের প্রয়োজনে রাখতে চান ভূমিকা। চট্টগ্রামে ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন এই টাইগার লেগ স্পিনার। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত টাইগার স্কোয়াড মেম্বার। অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিপিএল এর জন্য খেলা হয়নি সেখানে। আর সেটা নিয়ে কোনো আফসোস নেই এই ক্রিকেটারের। না, আমি তো বললাম আপনাকে একটু আগে যে আমি কোনোদিন আফসোস করি না, জাস্ট আমি প্রেজেন্ট নিয়ে থাকতে চাই এবং ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই আর কি। 50 ওভারের আইসিসি ইভেন্টে টাইগার স্কোয়াডে জায়গা পাওয়াটা রিশাদের ক্যারিয়ারে এখনো পর্যন্ত বড় অর্জন, যার প্রতিদান দেওয়ার জন্য মুখিয়ে আছেন এই লেগই। অবশ্যই ওয়ানডে ক্রিকেট ডিফারেন্ট ক্রিকেট, টি-20 ডিফারেন্ট ক্রিকেট, তো আশা করবো ওয়ানডে ক্রিকেট আরো বেটার হবে ইনশাল্লাহ। অপোনেন্ট সম্বন্ধে ভালোভাবে ধারণা আছে এবং ওসব চিন্তা এখন পর্যন্ত করতেছি না, জাস্ট এখন বিপিএল নিয়ে ফোকাস করতেই, দেখা যাক, আশা করবো ভালো কিছু হবে। বিগ ব্যাশ মিস করলেও নতুন বছরটা স্বপ্নের মতোই শুরু হয়েছে রিশাদের। বিপিএল এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াডের সাথে পিএসএলেও দল পেয়েছেন এই লেগ স্পিনার। সতীর্থরাও তাতে খুশি। আমাদের টিমে যে সিনিয়র প্লেয়ারগুলো আছে অনেক সাহস দিচ্ছিল আমাদেরকে এবং এপ্রিসিয়েট করতেছে যে সামনের দিনগুলো যেন ভালো কিছু হয় এবং পিএসএল এর জন্য শুভকামনা জানাইছে আর কি। কোনো কারণে একটা বন্ধ হয়ে গেলে পরিশ্রমীদের জন্য খুলে যায় একাধিক দরজা, সাফল্যও আসে সময়ের হাত ধরে। রিশাদও বিশ্বাস করেন সেই কথা। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এই ছিল আমার কাছে। এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন রেদওয়ান আহমেদ। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গী থাকুন। স্বাগত ডিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সহ দেশটির 3 সিনিয়র কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগেই এমন নির্দেশ দিয়েছে তার সহযোগীরা। সংশ্লিষ্ট 2 মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স। বার্নিকাট ছাড়াও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে অ্যালাইনা টেপলিডস ও ডেরেক হোগানকে। এই 3 কর্মকর্তাই ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনেই বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প ক্ষমতা নিলে কূটনৈতিক বহরে বড় পরিবর্তন আনতে পারেন, আর এমন নির্দেশকে সেই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্বে এলে সাধারণত রাজনৈতিক নিয়োগ পাওয়া কূটনীতিকরা নিজেরাই পদত্যাগ করেন। তবে রয়টার্সের প্রশ্নে ট্রাম্পের টিম জানায়, যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে এমন কর্মকর্তাদের খোঁজা হচ্ছে। বিষয়টি নিয়ে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে উদ্বেগ জানিয়ে বলেন, এটি খারাপ নজির স্থাপন করতে যাচ্ছে। গাজায় টানা 15 মাসের আগ্রাসনে ধ্বংস ও বিপর্যয়ের এক করুণ চিত্র তৈরি করেছে ইসরায়েল। বিপুল হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অবকাঠামো। যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি এলেও গাজা পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপে 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। অবশেষে কার্যকরের দ্বারপ্রান্তে গাজায় যুদ্ধবিরতি। নেতানিয়াহু বাহিনীর অমানবিক হত্যাযজ্ঞের সম্ভাব্য সমাপ্তি যেন প্রাণ সঞ্চার করেছে ফিলিস্তিনিদের মধ্যে। রবিবার থেকে কার্যকর হওয়া চুক্তির প্রথম পর্যায়ে গাজায় জনবহুল এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি বাহিনী। ঘরে ফিরতে পারবেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে কোথায় ফিরবেন, এই দুশ্চিন্তায় এখন ঘিরে ধরেছে গাজাবাসীকে। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, দোকানপাট, অফিস বাদ যায়নি কিছুই। আশ্রয় শিবিরে অবস্থান করছেন প্রায় 19 লাখ মানুষ। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা। 15 মাসের সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা সাময়িক স্বস্তি বয়ে আনলেও গাজা পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতি কার্যকর হলে ঘরে ফেরার অনুমতি মিলছে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের। পাশাপাশি প্রতিদিন 600টি ত্রাণবাহী ট্রাক উপত্যকাটিতে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি কার্যকরের 7 দিনের মধ্যে খুলে দেওয়া হবে রাফা সীমান্ত। আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য
জন্য যেতে পারবেন গাজার বাইরেও। এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে মুক্তি দিতে ইসরায়েলের কারাগারে বন্দী 737 ফিলিস্তিনির তালিকা প্রকাশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথারীতি নিয়মের উল্টো চিত্র দেখা যাবে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আরোহণে এবার দেখা যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাষ্ট্র ও সরকার প্রধানদের। প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সৌজন্যমূলক অংশগ্রহণ থাকলেও এবারের শপথ অনুষ্ঠানে অনেক রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরের সারিতে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এদিকে 1 মাস পূর্বেই আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে। তবে চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বেশ কঠোর নিয়মনীতি থাকায় প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিবর্তে উপস্থিত থাকতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ পাননি ট্রাম্পকে বন্ধু সমর্থনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই নিয়ে প্রশ্নে এড়িয়ে যান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন জাপান, লাতিন আমেরিকার এল সালভেদর ও ইকুয়েডর। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এছাড়া শীর্ষধনী এলন মাস্ক সহ আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি খাতে স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন। এদিকে আমেরিকার ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হবে ট্রাম্পের অভিষেক। ঠান্ডা আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। তেহরানে এক হামলাকারী ইরানির সুপ্রিম কোর্টের 2 বিচারককে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা ফার্স্ট এই তথ্য জানিয়েছে। গুলি চালানোর পর হামলাকারীও আত্মহত্যা করেন। তেহরানের কেন্দ্রস্থলে বিচার বিভাগের বাইরে বিচারকদের ওপর হামলা চালানো হয়। এদিকে নিহত 2 প্রবীণ শীর্ষ বিচারক হলেন আলী রাজিনী ও মোহাম্মদ মেগিসে। তারা জাতীয় নিরাপত্তা, গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবেলা করছিলেন। এই ঘটনায় আহত এক বিচারকের নাম মেরি। ডিবিসির আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv।